জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির দাবি জামায়াত এনসিপির। যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক। সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে। যদি আইনগত কোনো সমস্যা না হয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন। ৩৬ বছর ধরে পার্বত্য জেলা পরিষদগুলো চলছে অনির্বাচিতদের দিয়ে। দ্বন্দ্ব আর প্রশাসনিক দুর্নীতির চরমে, নেই জবাবদিহিতা ও শাস্তি। ক্রেডিট কার্ডের চক্রে আটকা অনেক পরিবার, দেনা মেটাতে নিতে হচ্ছে আরেকটি দায় বেহিসেবি গ্রাহকেরই মত কেন্দ্রীয় ব্যাংকের। ঋণের বোঝার মধ্যে আবদ্ধ করতে না চাই, তবে আমাদেরকে প্রুডেন্টলি ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। রাশিয়ার দুটি প্রধান জ্বালানি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। দেশটি থেকে এলএনজি কিনবে না ইউরোপের দেশগুলো। এবং প্রায় ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। দুপুরে মিরপুরে উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী লড়াইয়ে নামবে বাংলাদেশ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন আনি এবং আমি নাজমুস সাকিব। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে সাংবিধানিক আদেশ। বুধবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা জানায় জামায়াত ইসলামী এবং এনসিপি। বৈঠকে দুটি দলই প্রধান উপদেষ্টার কাছে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে জামায়াত ইতিবাচক হলেও গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে এনসিপি। হাসিব বিল্লার প্রতিবেদন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পরদিন এনসিপি ও জামাত নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। বুধবার বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির ৪ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। এরপর সন্ধ্যা ৬টায় ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেয় জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। উভয় বৈঠকে উঠে আসে জুলাই সনদের আইনি ভিত্তি, বিশেষ সাংবিধানিক আদেশ জারি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার মতো বিষয়গুলো। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হবে। তাই বিদ্যমান সংবিধানের আলোকে সংবিধান সংস্কারের জন্য বিশেষ আদেশ জারি করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। তাই এনসিপি মনে করে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারি করার বৈধতা নেই। তবে গণঅভ্যুত্থানের পর জনআকাঙ্ক্ষার সরকার হিসাবে বিশেষ সাংবিধানিক আদেশ জারির বৈধতা আছে প্রধান উপদেষ্টার। জামাতও মোটামুটি এ বিষয়ে একমত। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন, প্রেসিডেন্ট এটা দিবেন না। কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট এটা আপনারা জানেন, ব্যাখ্যা করতে চাই। ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন। যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয়, এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন। সাম্প্রতিক সময়ে বিএনপির দাবি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এর বিরোধিতা করে এনসিপি বলছে গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার সম্ভব নয়। এদিকে উচ্চ আদালতে বিচারাধীন বিষয় তত্ত্বাবধায়ক ইস্যু, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে এ নিয়ে আলোচনা করেন জামাত। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ইতিবাচক দলটি। আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি। সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব। আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যে ইন্টারিম আছে তারা এখন ইন্টারিম থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে, এই বিষয়ে আসলে
চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। এদিকে শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানায় দলটি। অন্যদিকে জামাতও মনে করে ইসির নিরপেক্ষতার ঘাটতি আছে। আমরা বলেছি নির্বাচন শাপলা কেন আমরা পাবো না, তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না, তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো, সঠিক ফলাফল পাবো, সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন যদি না হয়, এর দায় সরকারের উপরে আসবে। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারেই একটি দলের আনুগত্য করছে। আমরা বলেছি সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন, এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। বৈঠকে জুলাই গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর সদস্যদের আদালতে আনায় সরকারকে স্বাগত জানিয়েছে এনসিপি। এছাড়া নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে জামাত। দুই দলই মনে করে নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোট হতে হবে। সেখানে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিলে কোনো দলের আপত্তি টিকবে না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে আশ্বস্ত করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তী সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। উৎসবমুখর নির্বাচনের জন্য তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত উপদেষ্টাদের সরকারে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন আমির খসরু। নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে। এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না। এটা পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা বলছি, যেহেতু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গেল ৩৬ বছর ধরেই ৩ পার্বত্য জেলা পরিষদ চলছে অনির্বাচিত দলীয় ব্যক্তিদের দিয়ে। জবাবদিহিতা এবং শাস্তি না থাকায় নিয়োগপ্রাপ্তরা বরাবরই জড়িয়ে পড়েন নানা অনিয়ম আর দুর্নীতিতে। এতে বছরে কয়েক শত কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও সুষম উন্নয়ন এবং জন আকাঙ্ক্ষা পূরণে বঞ্চিত পাহাড়ের কয়েক লাখ মানুষ। রাঙ্গামাটি থেকে সহকর্মী জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পাহাড়ি অঞ্চল নিয়ে 1960 সালে গোড়াপত্তন হয় নৈসর্গিক পার্বত্য চট্টগ্রাম জেলার। পরে 1981 সালে বান্দরবান এবং 1983 সালে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিকে আলাদা জেলা করা হয়। বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে 1.5 শতাব্দী প্রাচীন এই জনপদ কাঙ্ক্ষিত উন্নয়নে বরাবরই পিছিয়ে। 1989 সালে স্থানীয় সরকার পরিষদ আইন করে 3 জেলাকে দেশের উন্নয়নের মূলস্রোত ধারায় যুক্ত করতে উদ্যোগ নেয় সরকার। সে বছরের 25শে জুন অনুষ্ঠিত হয় প্রথম ও শেষবারের মতো নির্বাচন। এরপর 36 বছর ধরে অনির্বাচিত দলীয় ব্যক্তিদের দিয়ে চলছে অন্তর্বর্তী পরিষদ। এতে প্রতি বছর জেলা পরিষদগুলোর কয়েক শত কোটি টাকার প্রকল্প ঘিরে গড়ে ওঠে দুর্নীতির দুষ্টু চক্র। তবে বরাবরই পার্বত্য অঞ্চলের এই দুর্নীতিবাজরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সম্প্রতি প্রথমবারের মতো রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য, 2 নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সহ 9 জনের বিরুদ্ধে দুদকের 4 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে করা হয়েছে স্থায়ী অপসারণ। বান্দরবানের চেয়ারম্যান কসই হলা সহ 3 জেলার সাবেক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান চালাচ্ছে দুদক। এসব অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি সহ
জবাবদিহিতা না থাকার জন্য জেলা পরিষদগুলোতে নির্বাচন না হওয়াকে দুষছেন পাহাড়ের বাসিন্দারা। নির্বাচন না হবার কারণে এটি একচেটিয়া প্রভাবশালী হয়ে গেছে এবং দলীয় সরকারের মনোনয়নে সবাই নির্বাচিত হয় বলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার কাজে ব্যস্ত থাকে। জনগণের প্রতিনিধিত্ব যারা করে তাদের নির্বাচিত হওয়ার স্বচ্ছতা না থাকলে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এবং প্রশাসনের যারা ওখানে চালায়, যারা প্রশাসন কর্মকর্তা ব্যক্তিরা আছেন, সদস্যদের দুর্বলতা থাকলে তারা অবশ্যই দুর্নীতি করবে। জেলা পরিষদের দিকে আমাদের লোকজন সবাই আমরা একটা আশা নিয়ে থাকি, এখানে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়। এখানে যদি দুর্নীতি হয় তাহলে মানুষ হতাশ হয়ে যায়। দুর্নীতি বন্ধে দাপ্তরিক সতর্কতা বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের তালিকা উন্মুক্ত রাখার আশ্বাস সহ দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনার কথা বলছেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা। কোথাও কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা সেটা আমিও যদি দায়ী হই, আমিও চাবো যে সেটা অতি দ্রুত শাস্তির আওতায় এসে এটা যাতে এই লার্নিংটা অন্যরাও নিতে পারে সেই ব্যবস্থা থাকা দরকার। অস্তিত্বহীন ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লোপাটের দায়ে রাঙ্গামাটি জেলা পরিষদের 2 নির্বাহী প্রকৌশলী সহ 9 জনের বিরুদ্ধে 4 মামলায় চার্জশিট দেওয়ার কথা বলছে দুদক। অস্তিত্বহীন প্রকল্প বাস্তবায়নের অভিযোগের প্রেক্ষিতে আমরা 4টি মামলা দায়ের করেছিলাম। 4টি মামলার তদন্ত শেষে আমরা বিজ্ঞ আদালতে ইনডাইটমেন্ট চার্জশিট প্রদান করেছি। বর্তমানে উক্ত মামলাগুলো বিচারাধীন রয়েছে। নিয়োগ, বদলি ও পদায়ন বাণিজ্য, খাদ্যশস্য বরাদ্দ আর উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট, এই প্রধান 3টি খাতই হচ্ছে পার্বত্য জেলা পরিষদগুলোর দুর্নীতির মূল উৎস। তাই দুর্নীতি রোধ, সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে 3 জেলা পরিষদে দ্রুত নির্বাচনের দাবি পাহাড়ের মানুষের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙ্গামাটি। ফেনীতে আশঙ্কাজনক হারে বেড়েছে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা। প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়ি টার্গেট করছে দুষ্কৃতিকারীরা। লুট হচ্ছে স্বর্ণালংকার সহ কোটি টাকার সম্পদ। ভুক্তভোগীরা বলছেন, খোয়া যাওয়া মালামাল উদ্ধার হচ্ছে না, মামলা করেও মিলছে না প্রতিকার। বিস্তারিত জানাচ্ছেন সোলেমান ডালিম। ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় ব্যবসায়ী কামাল উদ্দিন বাবুলের বাড়িতে সম্প্রতি রাতের আধারে হয় ধুধর্ষ ডাকাতি। বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নিয়ে যায় বাবুলের বেলজিয়াম ফেরত মেয়ের ইউরো, নগদ টাকা ও 70 ভরি স্বর্ণালংকার সহ প্রায় 2 কোটি টাকার সম্পদ। আমি উঠি তো প্রথম দেখি যে সবগুলা মুখোশ পরা 4 জন, 2 জনের হাতে দামা দেখলাম আর 2 জনের হাতে শাবল। পর্যন্ত আমাদের মানে 1.5 থেকে 2 কোটি টাকার জিনিস নিয়ে গেছে। এর একদিন পর সোনাগাজী ও ফেনী শহরে ঘটে আরো 2টি ডাকাতির ঘটনা। সোনাগাজীর ছাড়েতকান্দি এলাকার গ্রাম্য ডাক্তার শাহজাহান খানের বাড়িতে হয় ডাকাতি। অস্ত্র ঠেকিয়ে ডাকাত দল নিয়ে যায় 10 ভরি স্বর্ণালংকার। ফেনী শহরের লাতুমিয়া সড়কের স্বপ্ননীর থেকেও 4 ভরি স্বর্ণ সহ 3.5 লক্ষ টাকা নগদ নিয়ে যায় ডাকাত দল। 7-8 জন লোক ভিতরে ঢুকে আমাদেরকে জিম্মি করে দিয়েছে। আলমারি খুলে স্বর্ণ যেগুলো আছে এগুলা নিয়ে ওরা আমাদেরকে অস্ত্র দেখায়, বলছে যে তোমরা যদি আওয়াজ করো তোমাদেরকে আমরা মেরে ফেলবো। আমাদের কাজ আমরা করব, কোনো কিছু করলে তোর ছেলেরা তোর বাইরে জবাই করে রাখি যাবো। আমার কানের দুল ছিল, গলায় যেগুলো ছিল, গলায় একটা সেন ছিল, কানের দুল 2 জোড়া ছিল। দোনোগুলো এগুলো দে নালে ফাটে উড়িয়ে। আমার ছেলের রুমে বউ আছে, ছেলে আছে, আর রুমে বউ নাই, সেই রুমের আলমারি ভাঙি লই গেছে। কই আর বিয়ার 7 দিনের আগে হইছে এরকম ঘটনা দেখিও না। 1 সপ্তাহের ব্যবধানে এসব ঘটনায় লুট হয়েছে 2.5 কোটি টাকার বেশি সম্পদ। জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা মিলিয়ে 1 বছরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের এমন ঘটনা শতাধিক। ভুক্তভোগীরা বলছেন, একের পর এক চুরি, ডাকাতির ঘটনা ঘটলেও প্রতিকার মিলছে না। কিছু ক্ষেত্রে মামলা করতে গেলে ডাকাতির বিষয়টি উজ্জ্ব রেখেই মামলা নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিশিষ্টজনরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে বিঘ্নিত হতে পারে জননিরাপত্তা। যাদের ব্যাপারে তথ্য আছে, বেশ কয়েকটা মামলা হয়েছে, নাম সহ মামলা হয়েছে, কিন্তু আমার কাছে কোনো রেকর্ড নাই যে তারা গ্রেফতার হয়েছে। দোকানে চুরি হয়েছে, দোকানে ডাকাতি হয়েছে, বা মনে করেন যে এখন বাড়িতে হচ্ছে, কালকে আমারটা হবে না আবার, বা আরেকজনেরটা পার্শ্ববর্তীটা হবে না, এটা কিন্তু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। একটা লোক আজ পর্যন্ত ধরা খায় নাই এবং কি এটার পরিপ্রেক্ষিতে না পুলিশে ধরতে পারছে না সেনাবাহিনী।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে চুরি ডাকাতির মতো ঘটনা ঠেকাতে সজাগ দৃষ্টি রয়েছে তাদের। অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আমি দেখছি না, এরকম কোনো কিছু হয় না, নর্মাল বিষয় এটা সবসময় এই সিজনে হয়ে থাকে। এরকম সিজনে আমরা মনে করি যে আমরা অন্যান্য সময়ের তুলনায় আমরা ভালো আছি, তবে চুরির ঘটনা একটু বেড়ে গেছে। এটা আমরা কাজ করছি, আমরা গতকাল থেকে আমাদের এই জেলায় স্পেশাল ড্রাইভ শুরু করেছি। চুরি, ছিনতাই কিংবা ডাকাতি, ফেনীর গ্রাম কিংবা শহর, এসব ঘটনা এখন নিত্য নৈমিত্তিক। আইনশৃঙ্খলার এমন নাজুক পরিস্থিতি থেকে মুক্তি চান ফেনীর সাধারণ মানুষ। সুলাইমান ডালিম, এখন ফেনী। সীমাবদ্ধ আয়ে মাস চালাতে মধ্যবিত্ত পরিবারের নানা টানাপোড়েন, স্বাদ এবং সাধ্যের মিলন ঘটাতে নিকটজন কিংবা ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেয়ে তারা ঝুঁকছেন ক্রেডিট কার্ড ব্যবহারের দিকে। তবে এর মাধ্যমে বাকিতে পণ্য কেনার সুযোগ নিতে গিয়ে অনেকেই অজান্তেই জড়িয়ে পড়ছেন ঋণের চক্রে। যদিও এই দায় বেহিসাবি গ্রাহকেরই বললেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। সিমেন্ট, পাথরকুচি, বালি আর পানির কত অনুপাত হলে গড়ে উঠবে নিখুঁত কংক্রিট, সেই হিসাব মেলাতে ব্যস্ত নির্মাণ ব্যবসায়ী জাহিদ হুসাইন। তবে মনোযোগ কেড়ে নেয় মুঠোফোনে আসা একটি খুদে বার্তা। ক্রেডিট কার্ডে দেনা থাকা সব অর্থ মাসের শুরুতে শোধ করলেও এদিন আবার ৮,০০০ টাকা কেটে রাখার ব্যাখ্যা পাচ্ছেন না তিনি। চলতি মাসের শেষ কটা দিন চলতে হবে অন্য আরেকটি ক্রেডিট কার্ডের ওপর ভরসা করে। আমাদের মাঝে মধ্যে সার্ভিস চার্জ কাটে বিভিন্ন ক্ষেত্রে, আমরা অ্যাজ ইউজুয়াল আমরা বুঝতেও পারি না। আমরা মাঝে মধ্যে দেশের বাইরে যাই, দেশে এসে দেখছি আমার কারণ ছাড়াই অনেক ব্যালেন্সে বিভিন্ন চার্জ কেটে নিয়েছে, যার কারণে আমরা এগুলো মেনে নিতেও পারি না। ব্যাংকের সাথে কথা বললেও আমরা সদ উত্তরও পাই না, এবং ঋণের ঝুঁকিটাও বেশি থাকে। আপনার চক্রবৃদ্ধি হারে এটা ডে বাই ডে বাড়তে থাকে। যদি আপনি পরিশোধ না করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য অনেক হার্মফুল। 2020 সালের মার্চ পর্যন্ত দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল প্রায় 15.5 লাখ। 5 বছরের ব্যবধানে যা এখন 26.5 লাখ ছাড়িয়েছে। অর্থাৎ এই সময়ে ক্রেডিট কার্ডের গ্রাহক বেড়েছে 69%। লেনদেন দাঁড়িয়েছে 1100 কোটি টাকা থেকে 3100 কোটি টাকা। ক্রমবর্ধমান এই গ্রাহকের অনেকেই নিজের অজান্তেই চক্রাকার এক ঋণের জালে আটকে যাচ্ছেন। কেউ কেউ এক ব্যাংকের ক্রেডিট কার্ডের দেনা শোধ করতে অন্য ব্যাংক থেকে ফের ক্রেডিট কার্ড নিচ্ছেন। এখন বের হতে পারছেন না এই চক্কর থেকে। আমি মাসে কত টাকা এক্সট্রা ইন্টারেস্ট দিচ্ছি এতে, এটা আমার ইউসার দেখা গেলো আমি 40,000 টাকার জন্য আমি 1 বছর পরে দেখলাম আমি ওকে আর 20,000 টাকা অতিরিক্ত দিয়ে দিছি। যেটা আমি যদি এই টাকাটা অতিরিক্ত খরচ না করতাম, আমি তো এটা লিমিটের মধ্যে থাকতাম, তাহলে হয়তো আমার জন্য এটা একটা হ্যাসেল হইতো না। আপনি বাকি খাওয়ার সিস্টেমের মতো, আপনি একটা দোকান থেকে বাকি খেলেন, বাকি খাওয়ার পরে আপনি সামনের মাসে দিবেন। এখন আপনি সামনের মাসে সেই লোকটাকে দিলেন না, দোকানদার আপনাকে হয়তো বা তাগেদা দিবে, কিন্তু ব্যাংক তো আপনাকে তাগেদা দেবে না, ব্যাংক আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে। এইটা আপনার সমস্যা। ক্রেডিট কার্ড দেওয়া হয় ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করেই। তবে কোনো গ্রাহক ঋণের জালে আটকালে দায়টা সেই বেহিসেবি গ্রাহকেরই, এমন অভিমত বাংলাদেশ ব্যাংকের। কেন অধিক সুদহারে ঋণ গ্রহণ করি? কারণ এটা আমাদেরকে সীমিত আকারের তাৎক্ষণিক ঋণের অর্থের চাহিদা পূরণ করে থাকে। অর্থাৎ আমরা যদি ক্রেডিট কার্ড নির্ভরশীলতা বজায় রেখে আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে জীবনটাকে নতুন করে ঋণের বোঝার মধ্যে আবদ্ধ করতে না চাই, তবে আমাদেরকে প্রুডেন্টলি ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। মুদিখানার বাজার সদাই করতে সবচেয়ে বেশি ব্যয় করেন ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা। এরপর আসে খুচরা সেবাদানকারী প্রতিষ্ঠান, পরিবহন, ব্যবসা ক্ষেত্রে। ভোগমূলক কাজে ব্যবহার করলে ক্রেডিট কার্ড নির্ভর জীবন থেকে মধ্যবিত্তের মুক্তি নেই বলে অভিমত এই অর্থনীতিবিদের। ক্রেডিট কার্ডের যে লিমিট দেওয়া হয়, ইটস এ কাইন্ড অফ মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিটেও দীর্ঘদিন যাবৎ যখন মাইক্রো ক্রেডিটে ইনভলভ থাকে তখন কিন্তু দারিদ্রতা থেকে বের হতে পারে না, আমাদের সেই প্রমাণ রয়েছে। একইভাবে দেখবেন ক্রেডিটের মূল লক্ষ্য হচ্ছে ইউটিলাইজেশন। অর্থনীতিতে ক্রেডিট কোনো মতে নেগেটিভ কোনো কিছু না, মানুষকে এটা কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স আপনাকে বুস্ট আপ করার জন্য। অতএব আপনি ইউটিলাইজেশন অফ রিসোর্সেস কীভাবে করছেন তার উপরে বেসিক্যালি নির্ভর করে। বাংলাদেশে ক্রেডিট কার্ডের প্রচলন 1997 সালে। বর্তমানে প্রায় 40টি ব্যাংক এই সেবা দিচ্ছে। ক্রেডিট কার্ড নির্ভর মধ্যবিত্ত জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা 2টি চরণ বাস্তব হিসেবে ধরা দিয়েছে, যেখানে বলা আছে, শুধু বিকে দুই আছে মোর ভুই আর সব গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন ও জমি লইব কিনে। একালের জমিদার হিসেবে আবির্ভাব হওয়া এই ক্রেডিট কার্ডের ঋণ নির্ভর জীবন থেকে মুক্তি পেতে অনেক মধ্যবিত্তই প্রশ্ন করছেন, তবে মিলছে না তার উত্তর। হোসেন জাহিদ,
এখন ঢাকা। ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায় বুধবার রাত 9:30টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটিবাড়েরা এলাকার বাইপাস রোডে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট রাতে আলামত সংগ্রহ করে। পুলিশ জানায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা তথ্য কালেকশন করার চেষ্টা করছি কেন এই ঘটনা ঘটেছে, এবং আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে সেখানে দেখার চেষ্টা করছি যে সেখানে কোনো ফুটেজে আমরা যে ছিনতাইকারীর যে অটো বা সিএনজি যেটা হয়েছে সেটার কোনো ফুটেজ পাওয়া যায় কিনা। চাঁদা না দেয়ায় ময়মনসিংহে পূজা মণ্ডপে 3 জনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে নগরীর বড় কালীবাড়ি এলাকার বন্ধু সংঘ শ্যামা পূজা মণ্ডপে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় নেওয়া হয়। স্থানীয়রা জানায় চাঁদার টাকা না দেয়ায় পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার সহ 3 জনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ফলে পুলিশ জানায় এই ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রত্যেক বছর কিছু লোক আছে যারা চাঁদা দাবি করে, চাঁদা না দিলে পূজা করতে দেওয়া হবে না। আজ 3-4 দিন ধরে শ্যামগড় এলাকার মধ্যে যাইতেছে, যাই হেরা চাকু নিয়ে হেরা যাইতেছে, নিয়ে হেরা এরে তারে ঠেট দিয়ে টাকা নিয়ে যায়। টাকা যদি না দেয় তাহলে ফার মারে। একজন ছুরিকাঘাতের 3 জন ব্যক্তি আহত হয়েছে। আমরা সেই সংবাদ প্রাপ্তির পর থানা পুলিশ যে সেখান থেকে আমরা ভিকটিম যারা তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি, এবং যারা যে ছুরিকাঘাত করেছে তাকে আমরা গ্রেফতার করেছি। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আসল তথ্য বের করতে পারবো। কৃষি পঞ্জিকা অনুযায়ী খরিফ 2 মৌসুমে গ্রীষ্মের শেষ আর আগাম শীতকালীন সবজির উৎপাদন ছিল কম। তাতে গেল 2 মাস রাজশাহী জুড়ে চড়া দাম ছিল সবজি। তবে এখন মাঠ ভরা শীতের সবজি উঠতে থাকায় কমেছে দাম। এসব সবজি স্থানীয় হাট বাজারের পাশাপাশি লাভের আশায় ব্যাপারীরা পাঠাচ্ছেন কুমিল্লা, সিলেট আর চট্টগ্রামে। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। নকশিকাথার মাঠে ধীর পায়ে শীত নেমেছে। শিশিরের আশীর্বাদে মাঠ জুড়ে হেসে উঠছে শিম, কুমড়া, ফুলকপির কুড়ি। বাজারের চাহিদাকে পুঁজি করতে ভোর থেকে তাই মাঠের যত্নে কৃষাণী এক হয়েছেন। শীতের সবজি ঘরে তুলতে চাষ, বালাইনাশক আর আগাছা পরিষ্কারে ব্যস্ততা বেড়েছে মোহনপুর, পবা, দুর্গাপুর সহ 9 উপজেলার এমন কৃষকদের। শাক সবজি যত আছে, লাল শাক, ধরেন যে সাদা আছে, এরকম বিভিন্ন আইটেমের কল্যা টল্যা, এলেই হচ্ছে সবজি ফসল এই শীতকালীনে। খুব ব্যস্ত আমরা এই সবজির, ধরেন কপিতে কীটনাশক প্রয়োগ করতে হবে, পেঁয়াজ লাগানো জমির বেড তৈরি করতে হবে। এখন সবজি হচ্ছে আপনার ফুলকপি, বাঁধাকপি, পটল, আপনার সিম। কৃষি পঞ্জিকায় সেপ্টেম্বর শীতের আগাম সবজি বপনের সময়। তবে অতিবৃষ্টিতে সে সুযোগ পায়নি রাজশাহীর কৃষক। তবু যেটুকু চাষ হয়েছে মাঠ থেকে ঘরে তুলছেন কৃষক। রামচন্দ্রপুর, হাটগোদাগাড়ি বা দুর্গাপুর মাঠ থেকে উঠছে আগাম শীত সবজি, ফুলকপি, মূলা, চালকুমড়া, বরবটি। আঙিনা থেকেই কিনে নিচ্ছেন পাইকাররা, এরপর উন্নত প্যাকেটজাত করে পাঠাচ্ছেন জেলার বাইরে। মূলা আছে, কটরা সিম আছে, আপনার ঢেঁড়স আছে, বিভিন্ন ধরনের সবজি। তার মধ্যে আমাদের এখানে ফুলকপিটা হচ্ছে প্রধান। ফুলকপি, তার পাশে মূলাও কিছু হয়, কদু লাগাবে, এখন শসাও হচ্ছে, এইলাই সব হবে। এখন কপিটা আমার দিকে এলাকাতে একটু বেশি। কপিগুলো খুব সুন্দর, উন্নত মানের এবং খুব সুস্বাদ। এখানে কোনো কেমিক্যাল কোনো যুক্ত নাই, এবং আমাদের কৃষকের মুখে হাসি যদি যে দাম আছে এই দাম যদি আমরা পাই তাহলে আমরা খুব লাভবান হব। অনেক আগে লাগাইছি 1 মাস 1.5 মাস, এসবের ভেতরে মূলে উঠে যায়। আর ফুলকপি মনে করেন যে 50 দিন 65 দিন এসবের মধ্যে ফুলকপিতে ফুল আসে। আমরা যে সবজিগুলো করি এর মধ্যে সবচেয়ে ভালো সবজি হয় কপির চাষটা আমার এখানে বেশি। তো এই কপিটা মনে করেন যে সব বাংলাদেশের সব জায়গায় যায়, নিমসা থেকে শুরু করে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল সব জায়গায় যায়। বাজারে যোগান স্বল্পতা,
সবজির উৎপাদন কম হওয়ায় গেল 2 মাস রাজশাহীতে সবজির দাম ছিল চড়া। বেগুন নামেনি 80 টাকার নিচে, করলা বিক্রি হয়েছে 100 টাকা পর্যন্ত। টমেটো, গাজর, বরবটি ছিল 80 থেকে 140 টাকা পর্যন্ত। পাইকাররা বলছেন বিকল্প হিসেবে শীত সবজি আসায় কমতে শুরু করেছে দাম। 10-15 দিন আগে সবজির দাম একটু বাড়তেই ছিল, এখন একটু কম। বিভিন্ন সবজি উৎপন্ন হবে, এখন আসবে, ফুলকপি আসবে, মূলা আসবে, বিভিন্ন সবজি আসার কারণে দামটা কমবে। বাজারে সবজির চাহিদা থাকায় বেচাকেনায় কৃষক লাভবান হবেন। তবে কৃষি বিভাগ বলছে শেষ সময়ে কীটনাশক বা অতিরিক্ত সার বিষ ব্যবহারে যেন বিপদে না পড়েন তা নিয়ে তদারকি বাড়িয়েছেন তারা। ভেজাল কীটনাশক যাতে ব্যবহার না করতে পারে সেই জন্য আমরা বিভিন্ন সময়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ে কৃষকদের নিয়ে উঠান বৈঠক, মাঠ দিবস আছে, বিভিন্ন ধরনের মত বিনিময় এবং কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তি বা পরামর্শ দিয়ে যাচ্ছে। চলতি রবি মৌসুমে আগাম শীতকালীন সবজির উৎপাদন কমেছে প্রায় 200 হেক্টর জমির। তবে শীতকালীন রবি শস্যের আবাদ হচ্ছে 1500 হেক্টর জমিতে, যা থেকে সবজির উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 4,22,000 টন। যোগান স্বল্পতায় বাজারগুলোনে যখন সবজির দাম বেশি, তখন খরিফ মৌসুম শেষে সূচনা হয়েছে রবি মৌসুমের। আর তখনই পাওয়া যাচ্ছে এমন হরেক রকমের তাজা সবজি। কৃষক বলছেন সপ্তাহখানেক পরে আরও বেশি সবজির যোগান হবে বাজারগুলোনে, তখন কমে আসবে সবজির দাম। রাকিবুল হাসান, এখন রাজশাহী। চাঁদপুরে বাজারে বিভিন্ন শাকসবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা। 20 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা দরে। গেল সপ্তাহের চেয়ে কিছু সবজির দাম কমেছে। এ নিয়ে আরও জানাতে শহরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানতে চাই যে বাজারে শাকসবজির দাম কেমন দেখছেন এবং সেটা নিয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের অভিব্যক্তিটা কি? আসলে চাঁদপুরের বিস্তৃত যে চরাঞ্চল রয়েছে সেই জায়গায় উৎপাদিত শাকসবজির কিন্তু আমি দাম গেল সপ্তাহে করতে দেখেছি। তাছাড়া এখন কিন্তু বাজারে শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি উঠতে শুরু করেছে। তবে যে সমস্ত সবজি ঢাকা থেকে আমদানি করা হয় সেই ধরনের সবজির দাম কিন্তু কিছুটা বাড়তি কিন্তু দেখা যাচ্ছে। আর যেমনটা আসলে বলছিলেন যে টমেটো কিন্তু গেল সপ্তাহের তুলনায় 20 টাকা কেজিতে বেড়ে কিন্তু বিক্রি করা হচ্ছে 120 টাকা দরে। তাছাড়া কাঁচামরিচের দামও কিন্তু বাড়তি দেখা যাচ্ছে। সেখানে কিন্তু আসলে আজকের বাজারে 200 টাকা কেজি দরে কিন্তু কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু 160 থেকে 165 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া আসলে 5 টাকা বেড়ে পেঁপে বিক্রি করা হচ্ছে, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা দরে। তবে শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপির দাম কিন্তু 5 থেকে 10 টাকা কমে কিন্তু প্রতি পিস বিক্রি করা হচ্ছে 50 থেকে 55 টাকা দরে। তাছাড়া শীতকালীন আরেকটি সবজি রয়েছে শিম, তাও কিন্তু কেজিতে 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা কমে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে বেগুন কিন্তু 5 টাকা কমে বিক্রি করা হচ্ছে 55 টাকা দরে। তাছাড়া শসা, ছড়া কিন্তু বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা দরে, যাও কিন্তু গেল সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। তাছাড়া শীতকালীন সবজি শাকের মধ্যে আসলে লাল শাকের দাম বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা দরে এবং পালং শাকও কিন্তু আসলে একই দামে বিক্রি করা হচ্ছে। আমি কথা বলেছিলাম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে, তারা যেটা বলছেন যে মূলত চাঁদপুরের এই পাল বাজার কিন্তু পাইকারি বা আরো কিন্তু এই বাজার থেকে সকাল সকাল যারা ভোক্তাদের কাছে খুচরা পর্যায়ে বিক্রি করে থাকে, তাছাড়া পাড়া মহল্লায় বিক্রি করে থাকে শাকসবজি, তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু এই শাকসবজি নিয়ে যায়। এবং যেহেতু এখনো কিছু সবজির দাম বাড়তি, তার কারণে কিন্তু তারা কিছুটা আসলে বলছেন যে দাম কম হলে কিন্তু আসলে তাদের বিক্রি করতে কিংবা ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এখন যেহেতু শীতকালীন শাকসবজি বাজারে উঠতে শুরু করছে, আরো কিছুদিন পরে যখন শাকসবজির সরবরাহ আরো বৃদ্ধি পাবে তখন কিছু দাম আরো নিয়ন্ত্রণে চলে আসবে। তো সবকিছু মিলে আসলে এই ছিল আমাদের চাঁদপুর থেকে শাকসবজির বাজারের সবচেয়ে সংখ্যা। শাকসবজির বাজারের খবর জানাচ্ছিলেন তালহা জুবায়ের। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামের সরবরাহ ঘাটতিতে ঊর্ধ্বমুখী সব জাতের ধানের দর, যার নেতিবাচক প্রভাব পড়ছে চালের বাজারে। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় পাইকারি ও খুচরা পর্যায়ে আরও বাড়বে চালের দাম। তবে
চাল আমদানি হলে ব্যবসায়ীদের পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। আজিজুল সঞ্চয়ের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘনার ভিওসি ঘাটের এই ধানের হাট জেলার 250 চাল কলে ধানের যোগান দেয়, যা দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম হিসেবে পরিচিত। হাওর অঞ্চলের কৃষকদের ধান এনে এখানে বিক্রি করেন ব্যবসায়ীরা। তবে মৌসুম শেষ হয়ে যাওয়ায় ধানের সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে মোকামে। বর্তমানে পাওয়া যাচ্ছে BR28, BR29 ও মোটা ধান। দিনে গড়ে বেচাকেনা হচ্ছে 30,000 মণ ধান, যা চালকলগুলোর চাহিদার তুলনায় অপ্রতুল, ফলে দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে BR28 ধান প্রতি মণ 1430 টাকা, BR29 1390 টাকা ও মোটা ধান কেনাবেচা হচ্ছে 1270 টাকা মণ দরে। ব্যবসায়ীরা বলছেন মৌসুম শেষ হয় কৃষকের কাছেও পর্যাপ্ত ধান নেই, ফলে বাড়তি দরে ধান কিনে আনায় মোকামে দাম ঊর্ধ্বমুখী। আর ধানের দর বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়ায় চালের দাম বাড়ানোর কথা বলছেন ব্যবসায়ীরা। এখন বর্তমানে যে বাজার আছে, ধানের বাজার আছে, সেই বাজারের তুলনায় আমাদের চাউলের দরটা একটু বাড়ার দরকার। কারণ 2660-70 টাকা বিক্রি করলে আমাদের যে পর্তাটা, এই পর্তা মিলে না। আমাদের ধানের পর্তা আর একটু কমলে আমাদের হয়তো ধানের পর্তা কমতে হবে, না হলে চাউলের পর্তা একটু বাড়তে হবে। দেখেন ধানের দাম কত আর চাউলের দাম কত, মিলা দেখেন মিল নাই। ধানের দাম চাউলের তুলনামূলক অনেক কম। বাজার অনুযায়ী তো আমরা আশা করি চালের বাজার আগামী সপ্তাহে 20 থেকে 30 টাকা কিংবা 50 টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে যেহেতু এলসির মাল ঢুকতেছে, সেক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে আছে। এদিকে ধানের দাম বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। খুচরা পর্যায়ে বেড়েছে চালের দাম। বর্তমানে খুচরা বাজারে 50 কেজির প্রতি বস্তা BR28 চাল 30,000 টাকা আর BR29 চাল কেনাবেচা হচ্ছে 2850 টাকায়। যদিও চালের দাম বৃদ্ধিতে মিল মালিকদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বাংলাদেশের যারা মিল পার্টি ব্যবসায়ী আছে, তারা খালি সুযোগ খুঁজে কখন ইন্ডিয়ান চাল বন্ধ হবে। যে ইন্ডিয়ান চাল আসে দাম কমে, ইন্ডিয়ান চাল না আসলে ধান নাই, চালের দাম পড়তা বেশি, এই নানান অজুহাতে মিল পার্টিরা আমাদের পড়তা নাই, কিছু নাই, ধান পায় না, চালের দাম বাড়ায় দেয়। চালকল মালিকদের দাবি ধানের দাম বাড়ায় বর্তমান বাজার দরে চাল বেচা কেনায় লোকসান গুনতে হচ্ছে। বিদেশ থেকে চাল আমদানি করলে মিল মালিকরা পথে বসবেন বলে দাবি তাদের। পর্যাপ্ত পরিমাণ চাল আমাদের সরকারের কাছে মজুদ আছে, পাশাপাশি বাইরে থেকে অনেক আমদানি করাতে আমাদের চাল বেচা কিনে একেবারে বন্ধই। প্রত্যেকটা মিলে চাউল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, আর ধানও আমদানি খুব কম, ধানের বাজারও বেশি। বিদায় আমরা যারা ক্রাশিং করতেছি, আমাদের প্রতি ক্রাশিংয়ের প্রতি ডায়ারে দেখছি যে 1,50,000 লক্ষ টাকার মতো আমাদের লস আছে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অন্তত 10 কোটি টাকার চাল বাজারজাত করা হয়। এখন ব্রাহ্মণবাড়িয়া। ট্রাম্প পুতিন বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার রাশিয়ার বড় দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি ভঙ্গ করায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়াও ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করে এখন আর কোনো লাভ হচ্ছে না। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দর। অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দর ব্যারেল প্রতি $2 বেড়ে মূল্য দাঁড়িয়েছে $64। একদিন মস্কো থেকে এলএনজি আমদানি বন্ধের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আবহাওয়ার সঠিক পূর্বাভাস না পাওয়া প্রাকৃতিক দুর্যোগের কবলে প্রতি বছর বিশ্বজুড়ে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও কম নয়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে বিশ্বব্যাপী আবহাওয়ার পর্যবেক্ষণ বাড়ানোর পাশাপাশি পূর্বাভাস বা সতর্কতা প্রদানকারী নেটওয়ার্ক সিস্টেমের পরিসর বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। বনাঞ্চল উজাড়, কলকারখানা, অতিরিক্ত যানবাহনের ব্যবহার সহ মানবসৃষ্ট নানা কারণেই বৈশ্বিক জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, যার বড় ধরনের প্রভাব পড়ছে প্রকৃতিতে। সারা বছরই খরা, বন্যা, ভূমিধস, ভূমিকম্প ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। আর দিন দিন ভয়াবহ হয়ে উঠছে এসব প্রাকৃতিক দুর্যোগ।
এতে প্রাণহানির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ব্যাপক ক্ষতির মুখে বিশ্ব। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য দায়ী সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস না পাওয়া, সতর্কবার্তার অভাবে পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি নিতে না পারায় প্রতি বছর প্রাণ হারাচ্ছে লাখ লাখ মানুষ, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি। এমনকি পূর্বাভাস পাওয়ার ব্যবস্থা নেই এমন দেশগুলোতে প্রাণহানি স্বাভাবিকের তুলনায় 6 গুণ বেশি। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে গেল 50 বছরে প্রাণ হারিয়েছে 20 লাখেরও বেশি মানুষ, যার মধ্যে 90% প্রাণহানির ঘটনা ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে। কিন্তু গেল দশকে বিশ্বব্যাপী আবহাওয়া পর্যবেক্ষণে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে অন্তত 108টি দেশে আবহাওয়ার পূর্বাভাস জানানোর ব্যবস্থা থাকলেও আগে এই সংখ্যা ছিল মাত্র 58। Over the next years, we have an opportunity, a duty and a possibility to shape the narrative on climate action. This is about empowering nations, fostering inclusivity, and creating sustainable pathways for shared prosperity. We are not mere observers. We are architects of a sustainable future. তবে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে করা একটি জরিপ অনুযায়ী ৬২টি দেশের মধ্যে অর্ধেকেরই কেবল মৌলিক সতর্কবার্তা জানানোর সক্ষমতা রয়েছে, আর 16%রও কম দেশের আবহাওয়ার পূর্বাভাস জানানোর ক্ষমতা প্রাথমিক সক্ষমতার নিচে। 2025 সালে বিশ্বের বিভিন্ন দেশ অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে, যেগুলোর বেশিরভাগেরই তীব্রতা আগের দুর্যোগের তুলনায় অনেক বেশি। মেঘভাঙা বৃষ্টিতে তীব্র বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড়, দাবানল এসব বিপর্যয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়ে পাকিস্তান, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপ সহ অনেক দেশ। সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স বলছে, জলবায়ুর পরিবর্তন ও বৈরী আবহাওয়ার প্রভাব থেকে কোনো দেশ বা অঞ্চলই রেহাই পাচ্ছে না। তবে সুইজারল্যান্ডের পর্বত হিমবাহের ওপর নিয়মিত নজরদারির কারণে চলতি বছরের মে মাসে হিমবাহ ধসের বিষয়ে সঠিক সময়ে সতর্কবার্তা পাওয়ায় দেশটির ব্লাটেনগ্রামকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয় বলেও উল্লেখ করে সংস্থাটি। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বেড়েছে ইউরোপের দেশ আইসল্যান্ডে। চলতি বছরেই 29.5 ডিগ্রি রেকর্ড ছুঁয়েছে দেশটির তাপমাত্রা, যা দেশটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে 1939 সালে আইসল্যান্ডের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড তাপমাত্রায় দেশটিতে প্রথমবারের মতো মশার সন্ধানও পাওয়া গেছে। ঠান্ডা আবহাওয়ার কারণে দেশটি মশামুক্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। একদিনের ব্যবধানে ফের কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর। প্রতি আউন্স স্বর্ণের দর 1.7% কমে $4,054 হয়েছে। সোমবার রেকর্ড দর বেড়ে আউন্স প্রতি স্বর্ণের দর ছুঁয়েছিল $4,381। তবে মঙ্গলবারের সর্বোচ্চ 5.3% কমে $4,115 পৌঁছায় তা। এবছর কয়েক ধাপে স্বর্ণের দর বেড়েছে 57%। ভূ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে মূল্যবান এই ধাতুটির বাজার অস্থির হয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের। স্বর্ণের দামের পাশাপাশি কমেছে রূপার দামও। আউন্স প্রতি $1.6 কমে রূপার দর দাঁড়িয়েছে $47.95। জয় পেলে 19 মাস পর বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হবে নতুন ওয়ানডে সিরিজের ট্রফি। আর হারলে 2011 সালের পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের স্বাদ। মিরপুরে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেটা তাই সাধারণ ম্যাচের চেয়েও বেশি কিছু, যেখানে জয় পরাজয় ছাপে দুই দলের মান বাঁচানোর প্রশ্নও ঝুলছে। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আহমেদ। স্পিন রাজত্বের আরও একটি ম্যাচের অপেক্ষায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। প্রায় 25 মাস পর ঢাকায় ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তনের সিরিজে এখন পর্যন্ত নায়ক স্পিনাররাই। সবশেষ ম্যাচে দুই দলের 92 ওভার এসেছিল স্পিনারদের কাছ থেকে। ধীরগতির ম্যাচ শুরুতে দর্শকদের ধৈর্য পরীক্ষা নিলেও শেষে এসে উপহার দিয়েছে সুপার ওভারের উত্তেজনা, আর সেটাই তৃতীয় ওয়ানডেকে পরিণত করেছে অলিখিত এক ফাইনালে।
সিরিজের এই ম্যাচে আছে নানা হিসেব নিকেশ। 2011 সালের পর থেকে ঘরের মাঠে ক্যারিবিয়ান প্রতিপক্ষের কাছে সিরিজ হারতে হয়নি বাংলাদেশকে। ঘরের মাঠে প্রায় 1.5 দশক ধরে সিরিজ জয়ের সেই রেকর্ড নিশ্চিতভাবে ধরে রাখতে চাইবে বাংলাদেশ। সেই সঙ্গে 2024 মার্চের পর প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এছাড়া 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণটাও বিবেচনায় থাকছে সিমন্স শিষ্যদের জন্য। দুই দলের মাঝে আছে মান বাঁচানোর হিসেবও। চলতি দশকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ানডে হারের বিব্রতকর রেকর্ডটা ক্যারিবিয়ানদের সঙ্গে। গত 5 বছরে ক্যারিবিয়ানরা হেরেছে 43 ম্যাচ। বাংলাদেশও খুব একটা পিছিয়ে নেই, 81 ম্যাচে 41 হার টাইগারদের। শতাংশ বিবেচনায় বাংলাদেশের পরাজয় 50.61 ম্যাচে, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের হার প্রায় 56% ম্যাচে। আরও একটা হার বাংলাদেশকে এমন লজ্জার পরিসংখ্যানে আরও বেশি বিব্রতই করবে। হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ ছিল মিরাজের দলের সামনে। সুপার ওভারে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় সেটি আপাতত হচ্ছে না, তবে হতাশার ক্ষতে প্রলেপ দিতে পারে আরও একটি জয়। মিরপুরে বাংলাদেশ তা করে দেখাতে পারবে এমনই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। জুবায়ের আহমেদ, এখন। দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে থাইল্যান্ডে নিজেদের প্রথম অনুশীলন পর্ব সেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই অনুশীলনে প্রথমবার দলের সঙ্গে ছিলেন কোচ ক্যামেরন লর্ড। দেশের নারী ফুটবলে হেড অফ কন্ডিশনে অ্যান্ড স্ট্রেংথ হিসেবে যোগ দিয়েছেন ক্যামেরন। অস্ট্রেলিয়ান এই লিগের দল পার্থ গ্লোরির সঙ্গে সবশেষ কাজ করেছিলেন তিনি। তার তত্ত্বাবধানে বুধবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত অনুশীলন করেছে দল। আগামী 24 অক্টোবর প্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ড নারী দলের বিপক্ষে খেলবে পিটার ব্যাটলার শিষ্যরা। গতকাল রাতে আমরা খুব ভালোভাবে থাইল্যান্ডে এসে পৌঁছেছি। আজকে থাইল্যান্ডে আসার পর প্রথম দিনের মতন ট্রেনিং। যারা ভুটানে ছিল তাদের আজকে ফুল টিমের সাথে দ্বিতীয় অনুশীলন চলতেছে। আশা করছি দলের সবাই ভালো আছে, সুস্থ আছে, আর ওভারঅল সব কিছু ঠিক আছে। আশা করছি থাইল্যান্ডের সাথে ভালো একটা ম্যাচ দিয়ে আমরা শুরু করতে চাই। শেষ করবো এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আর একবার। জুলাই সনদ বাস্তবায়নের প্রধান উপদেষ্টাকেই সাংবিধানিক আদেশ জারির দাবি জামায়াত এনসিপির। যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক। সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, যদি আইনগত কোনো সমস্যা না হয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন। 36 বছর ধরে পার্বত্য জেলা পরিষদগুলো চলছে অনির্বাচিতদের দিয়ে। দ্বন্দ্ব আর প্রশাসনিক দুর্নীতির চরমে, নেই জবাবদিহিতা ও শাস্তি। ক্রেডিট কার্ডের চক্রে আটকা অনেক পরিবার, দেনা মেটাতে নিতে হচ্ছে আরেকটি দায় বেহিসেবি গ্রাহকেরই মত কেন্দ্র ব্যাংকের। ঋণের বোঝার মধ্যে আবদ্ধ করতে না চাই, তবে আমাদেরকে প্রুডেন্টলি ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। রাশিয়ার দুটি প্রধান জ্বালানি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। দেশটি থেকে এলএনজি কিনবে না ইউরোপের দেশগুলো। এবং প্রায় 19 মাস পর ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। দুপুরে মিরপুরে উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।